দর্শক শুভ দুপুর, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ার্ডে। আপনাদের সাথে আছি আমি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি দেশ বিদেশের সবশেষ ব্যবসা বাণিজ্যের খবরের পাশাপাশি শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল নিয়ে। আজ পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি বাবু কামরুজ্জামান। দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা 2024-25 অর্থ বছরের বাজেটের 1.81%। সকালে ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি কার্যালয়ে পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি ও পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় আরও বলা হয়, বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি ও বনায়ন খাতে। এ খাতে মোট ক্ষতির পরিমাণ 5,000 কোটি টাকারও বেশি। পূর্বাঞ্চলের এই বন্যায় সবচেয়ে বেশি 16 জেলার ক্ষতিগ্রস্ত মানুষ। এই জেলায় 4,000 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির বিপরীতে মাত্র 14.9 কোটি টাকার ত্রাণ দেয়া হয়েছে। নিজেদের মধ্যেকার সমন্বয়ের জন্য কিন্তু কোনোভাবে পুলিশ বা প্রায় 18,000 শ্রমিক যারা গত 31 মের মধ্যে মালয়েশিয়া যেতে পারেননি, এবার তারা যাবার সুযোগ পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার বিকেলে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে দুই দেশের মধ্যকার এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য, পেশাগত নিরাপত্তা এবং কল্যাণে মালয়েশিয়ায় শ্রমবাজার সম্প্রসারণ বিষয়ে ওয়েজ কল্যাণ বোর্ড ও মালয়েশিয়ার পার্কেসো এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। নানান ধরনের জটিলতার কারণে 17,000 প্লাস ওয়ার্কার ওনারা মালয়েশিয়াতে যেতে পারেন নাই। ওনাদের ওয়ার্ক পারমিট হয়েছে, কাজের চুক্তি হয়েছে, ভিসা হয়েছে, কিন্তু যেহেতু 31 মের মধ্যে যেতে পারেন নাই, এই জন্য ওনাদেরকে মালয়েশিয়া সরকার আর গ্রহণ করে নাই। মাননীয় যে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আছে উনি নিজের থেকেই বলল 18,000 শ্রমিকের ব্যাপারে উনি একটা প্রতিশ্রুতি দিল যে ওনাদেরকে মালয়েশিয়া যাওয়ার সুযোগ দেওয়া হবে। এই প্রতিশ্রুতিটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনে বিসিসিআই থেকে অবৈধভাবে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা জ্যেষ্ঠতা ও পদোন্নতি সহ স্ব পদে চাকরিতে পুনর্বহাল এবং প্রাপ্য বেতন ও অন্যান্য বকেয়া পাওনা পরিশোধের জোর দাবি জানিয়েছেন। শনিবার সকাল থেকে বিসিসিআই ভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 2019 থেকে 21 মেয়াদকালে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা শেখ ফজলে ফাহিম 2020 সালে করোনা মহামারীর সময় দলীয় কারণে 62 জন কর্মকর্তা কর্মচারীকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেন। পরবর্তীকালে অনেককে চাকরিতে পুনর্বহাল করা হলেও 25 জনকে বিএনপি জামায়াত তকমা দিয়ে পুনর্বহাল করা হয়নি। এমনকি প্রতিষ্ঠানের চাকরিবিধি 1990 অনুযায়ী প্রাপ্য সুবিধাদি থেকেও সেই 25 জনকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ করা হয়। বর্তমান সময়ে শঙ্কায় আছেন ব্যবসায়ীরা। অর্থনীতি পুনরুদ্ধারে আস্থা ফেরানোর দাবি ব্যবসায়ী নেতাদের। এজন্য সরকারের সাথে আলোচনায় বসতে চান তারা। গতকাল বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ বিষয়ে ঢাকা চেম্বার আয়োজিত এক সেমিনারে এসব কথা উঠে আসে। গত 1.5 দশকে স্বৈরাচার সরকারের লুটপাটে ভঙ্গুর দেশের অর্থনীতি। সে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। নেওয়া হয়েছে সংস্কারের উদ্যোগ। তবে ব্যবসায়ী নেতারা বলছেন, এই উদ্যোগে ব্যবসায়ীদের যুক্ত না করায় কঠিন হয়ে পড়েছে পুনরুদ্ধার প্রক্রিয়া। আমার কাছে মনে হচ্ছে এই সরকারে এখনো ব্যবসায়ীদের প্রতি আস্থা এনেছে বলে আমার মনে হয় না। তাদেরকে তো রিকগনাইজ না করলে চলবে না, তাদেরকে রিকগনাইজ করতে হবে এবং তাদের কথা শুনতে হবে এবং সেভাবে ব্যবস্থা নিতে হবে। ব্যবসায়ীরা বলছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি ও শ্রমিক অসন্তোষে ভয়ে আছেন তারা। সুদহার বৃদ্ধি ও গ্যাস সংকটেও চাপে আছেন বলে দাবি তাদের। এতে বাধাগ্রস্ত হচ্ছে উৎপাদন ও কর্মসংস্থান। জিরো টলারেন্স ফর ভায়োলেন্স, এটা বলতে হবে। ভায়োলেন্স চলতে পারবে না। আমাদের যতই দাবি দাবা যাই হোক, অসন্তোষ থাকুক, এটা আমরা ভাঙচুর কেন করবো, রাস্তায় কেন নামবো? এই মেসেজটা আমরা চাই যে সরকারের কাছ থেকে যেন জোরে ভাবে বলা হয়। ইনফ্লেশন কাট মানে কাটের নামে ইন্টারেস্ট কাট বাড়িয়ে দেওয়া হচ্ছে। আমি জানি আমার ক্ষুদ্র কোম্পানি 9% থেকে 16% গেলে আমি কেমনে ইন্টারেস্ট দিব আমি জানি না।
এ সময় অর্থনীতিবিদরা বলেন, বিদেশি বিনিয়োগকারীরা আসতে চাইলেও বর্তমান পরিস্থিতিতে ভরসা পাচ্ছে না তারা। তাদের আস্থা ফেরাতে পারলে রিজার্ভের চাপ অনেকটা কমে আসবে বলে আশা এই অর্থনীতিবিদের। ব্যাংকিং এ যেমন খুব টার্গেটেড ওয়েতে আগানো হচ্ছে, ইটস ওয়ার্কিং ওয়েল। ট্রেড এন্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সেটা আমরা এখনো দেখছি না, এই অ্যাটেনশনটা নাই। সেই অ্যাটেনশনটা লাগবে, এবং পার্টিকুলারলি বায়ারদের ক্ষেত্রে এবং ফরেন ইনভেস্টরদের ক্ষেত্রে তাদের এই কনফিডেন্সটা বিল্ড করার জন্য খুব টার্গেটেড অ্যাপ্রোচ লাগবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক করার পাশাপাশি চাঁদাবাজি বন্ধের তাগিদ দেন ব্যবসায়ীরা। স্বার্থটা সংরক্ষণ করার জন্য হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। করতে পারে নাই সেখানে। দর্শক, আমরা এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই। সংবাদ বিশ্লেষণে আজকে আমরা আলোচনা করতে চাই অর্থনীতি পুনরুদ্ধার ও ব্যবসার পরিবেশ নিয়ে। ঢাকা চেম্বারের এই সেমিনারে আমরা যেমন শুনছিলাম যে সমসাময়িক যে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসলে ব্যবসায়ীদেরকে যেতে হচ্ছে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন একজন ব্যবসায়ী নেতা শামস মাহমুদ, সাবেক সভাপতি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ব্যবস্থাপনা পরিচালক শাসা ডেনিমস লিমিটেড। আমরা স্বাগত জানাতে চাই শামস মাহমুদকে। বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি শামস মাহমুদ আপনাকে। আমরা শুরুতেই যে বিষয়টি বলতে চাই, গতকালকের এই অনুষ্ঠানে আপনিও ছিলেন এবং মোটা দাগে আসলে ঢাকা চেম্বার নেতা থেকে শুরু করে অন্যান্য যারা ব্যবসায়ী ছিলেন, নাসিম মঞ্জুরের কথা আমরা শুনতে পাচ্ছিলাম। সব মিলিয়ে আসলে অর্থনীতি পুনরুদ্ধারের কথা আমরা অনেক দিন ধরে বলে আসছি। আসলে বাংলাদেশের যে প্রেক্ষাপট, বৈশ্বিক প্রেক্ষাপট, সব মিলিয়ে আসলে একটা অর্থনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। মোটা দাগে যে বিষয়গুলো গতকালকে আলোচিত হলো, এখন আসলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অগ্রাধিকার ভিত্তিতে তারা অনেকগুলো উদ্যোগও নিয়েছেন। সেখানে আসলে সংকটের জায়গাটি কোথায়? কোথাও কি মনে হচ্ছে যে দেরি হয়ে যাচ্ছে, সময় বেশি লেগে যাচ্ছে? সরকার তো আন্তরিকভাবে আসলে চেষ্টা করছেন। জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, এইখানে যেটা এখন হচ্ছে যে প্রাইভেট সেক্টরের মতো চিন্তা করে, আমরা আমাদের মতন করে আগাই। সরকার যেটা করে আমাদেরকে সহায়তা করে, ওদের ধরুন পলিসি দিয়ে, তারপরে যে সাপোর্ট গুলো লাগে ব্যবসা পরিচালনা করার জন্য, এগুলো দিয়ে করে। আলটিমেটলি কনজিউমার যারা আছে, ক্রেতা যারা আছে, এরাও আবার এখানে একটা মানে একটা পার্ট অফ দিস একটা ইকোসিস্টেম। তো বর্তমান সরকার যখন ক্ষমতা নিল, আমরা যেটা লক্ষ্য করছি যে ওনারা ফায়ার ফাইটিং করছে। অ্যান্ড ওনারা কিন্তু বেশি দিন হয় নাই যে ক্ষমতা এসেছে। তো বিগত দিনের ধরেন যেটা প্রবলেম ছিল যে দলীয়করণ হয়েছে অনেক ক্ষেত্রে, তারপরে সিন্ডিকেট তৈরি হয়েছে। তো এই সরকার কিন্তু কাজ করছে, এগুলো নিয়ে কাজ করছে। স্পেশালি ওনাদের যে সমস্যা এখন হয়ে গেছে, ফর এক্সাম্পল আমরা ধরেন ব্যবসায়ী যারা ব্যবসা করে থাকি, ধরেন কোনো পলিসির কারণে যদি মানে ধর কোনো সেক্রেটারির সাথে দেখা করা, অথবা অ্যাডিশনাল সেক্রেটারি কোনো মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছে ওনাদের সাথে দেখা করা, এখন যেটা হয়ে গেছে এটা আমরা উপলব্ধি করছি যে প্রশাসনে এখনো কিন্তু সেটেল ডাউন হয়নি। আমরা দেখছি যে দুদিন পর পর সেক্রেটারির মতন জায়গায় কিন্তু আন্দোলন হচ্ছে, মানে ফর প্রমোশন, ফর ট্রান্সফার, ডিফারেন্ট অ্যালিগেশনস এর নামে। ও এই জিনিসটা যতক্ষণ ধরে রেডিং করতে পারবে না, এখানে একটা ডিসিপ্লিন যতদিন ধরে না আসবে, এখানে কিন্তু ওই ডিসকানেক্ট থাকবে, একটা মানে সমন্বয় করতে পারবো না। কারণ ধর আমি একটা ব্যবসায়ীদের ধরেন এখন যে প্রবলেম গুলো হচ্ছে, ফর এক্সাম্পল ইন্টারেস্ট রেট একটা বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারপর ইনফ্লেশনের যে এফেক্ট গুলো আছে, এটা কিন্তু সবাইকে এফেক্ট করছে, এটা সাধারণ যে জনগোষ্ঠীর সবাইকে এফেক্ট করছে। তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর ধরেন পুলিশ ইজ অলমোস্ট নন এক্সিস্টেন্ট। আপনি ট্রাফিক পুলিশ ইজ নন এক্সিস্টেন্ট। ঢাকায় এখন যে লেভেলের যানজট, এটা কিন্তু আগে এরকম আমরা যানজট দেখিনি। ল অ্যান্ড অর্ডারের কোয়েশ্চেন এখানে চলে আসছে। এখানে 2 দিন আগে যেমন ফ্লাইওভার থেকে নামার সময় গ্লাস ভেঙে ভিতর থেকে মোবাইল ছিনতে হচ্ছে, এই টাইপের ঘটনা ঘটছে। পোশাক শিল্পের খাত, আশুলিয়া, গাজীপুর, এসব জায়গায় দাবি মেনে নেওয়ার পরও ফ্যাক্টরি ভাঙচুর হচ্ছে। 18 দফা মেনে নেওয়ার পরও নতুন নতুন দাবি উঠছে, হচ্ছে। তো আমরা কিন্তু দেখছি যে ল অ্যান্ড অর্ডার নাম্বার 1 প্রায়োরিটি, যেটা এখানে উই আন্ডারস্ট্যান্ড যে পুলিশ কিন্তু আগের যে অবস্থানে ছিল, যে স্ট্রেংথে ছিল, ওটা কিন্তু এখন নেই। এটা সময় লাগবে, প্রক্রিয়া লাগবে, কিন্তু প্রক্রিয়াটা মানে যারা করবে এই বিউরোক্রেসি সিস্টেমের মধ্যেই কিন্তু জিনিসটা আসবে। তো বিউরোক্রেসি না ঠিক হয়, আপনি তো এগুলো ঠিক করতে পারবেন না। সবকিছু যে আমাদের ধরেন চিফ অ্যাডভাইজার করবে, এটাও কিন্তু না। এখানে তো একটা ক্যাবিনেটের মতন আছে,
ইজ এ গ্রুপ অফ অ্যাডভাইজার্স। কিন্তু আমরা যেটা দেখছি যে অ্যাডভাইজারের যে কাজ উনি ওটা করছে না, অন্য অ্যাডভাইজার এখানে আসছে, ওদের মতো মানে একটা কোঅর্ডিনেশনের অভাব দেখছি আমরা। ব্যবসায়ীদের যে ধরেন যে প্রবলেম গুলা আমরা কিন্তু এখন পর্যন্ত আনফর্চুনেটলি এগুলো কিন্তু ছোট ছোট জিনিস, টাস্ক ফোর্স করে দাও। আর আমরা দেখছি যে বাংলাদেশ ব্যাংক কিন্তু আবার ফাংশন করছে, ওখানে যিনি গভর্নর সাহেব নতুন যিনি আসছে আসান মনসুর সাহেব, উনি কিন্তু অনেক ভালো ভালো উদ্যোগ নিয়েছে। এনবিআর এর নতুন যিনি চেয়ারম্যান এসেছে আমরা দেখেছি উনি অনেক ভালো ভালো উদ্যোগ নিচ্ছে, সিস্টেমটাকে আরো কিভাবে ব্যবসায়িক মানে বান্ধব করা যায় ওগুলো নিয়ে কাজ করছে। উনি কিন্তু আমাদের ডাকছে, ডেকে কথা শুনছে, কথা শুনে অনেক কিছুই উনি চেঞ্জ করছে। বাংলাদেশ ব্যাংকও কিন্তু করছে, কিন্তু বাংলাদেশ ব্যাংকের আবার লিমিটেশন হলো যে আইএমএফ এর প্রেসক্রিপশন একটা আছে, তো ওনারা ওইটার মধ্যে দিয়ে যেহেতু যাচ্ছে ওনাদের কিছু লিমিটেশন আছে। বাট অন্য যেগুলো আছে যে ব্যবসাতে কি সমস্যা হচ্ছে, যেমন দ্রব্যমূল্যের দাম সবাই বলছে যে কি জন্য বাড়বে, ইন্টারেস্ট রেট এত হাই করেছে, কমছে না কেন? আমরা অফিসিয়াল ডাটা দেখছি যে হ্যাঁ কমেছে, কিন্তু যখন বাজারে যাচ্ছি তখন দেখছি কমছে না। কি জন্য কমছে না? কারণ আপনি এখনো কিন্তু সাপ্লাই চেইন কনস্ট্রেইনটা আমাদের আছে, যেটা গতকাল মাসুর রিয়াজ সাহেব ঢাকা চেম্বারের যে ইয়েটা হলো ওখানে কিন্তু উল্লেখ করেছে। আপনি যখন সাপ্লাই চেইন ঠিক করে কাজ করবে না, এখানে অনেকগুলো কনস্ট্রেইন থাকবে। এখানে ডিমান্ড এন্ড সাপ্লাই, আমার ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই নেই, তো জিনিসের দাম তো বাড়বে। তারপর ধরেন আনফর্চুনেটলি আমরা একটা ফ্লাডিং পিরিয়ডের মধ্যে যাচ্ছে, এখানে যেমন নর্থ বেঙ্গলে ফ্লাড হচ্ছে, এখানে পোল্ট্রি ফার্ম যেগুলো আছে এখানে ধরেন ওখানে এফেক্টেড হচ্ছে। তারপরে চাঁদাবাজি, যেমন এই সরকার গঠনের আগে যেটা একটা ভালো একটা জিনিস, একটা পিরিয়ড আমরা দেখেছিলাম যে চাঁদাবাজি কিন্তু অলমোস্ট নন এক্সিস্টেন্ট ছিল, এখন আবার চাঁদাবাজি শুরু হয়েছে। তো এইগুলো যদি আপনি রেডি না করতে পারেন, আমাদের যে সমস্যা, আমরা কিন্তু মানে যখন ধরেন মানে ডিমান্ড সাপ্লাইয়ের উপর ভিত্তি করে যখন জিনিস বেচা হচ্ছে তখন কিন্তু ব্যবসায়ীকে গালি দিচ্ছে ক্রেতারা, কিন্তু ক্রেতারা কিন্তু ব্যবসায়ীকে গালি দিয়ে লাভ নেই, বিকজ এখানে দেয়ার আর সাম ফান্ডামেন্টালস হুইচ নিডস টু বি অ্যাড্রেসড। এন্ড এই প্রবলেম গুলো আমরা এখন কার সাথে কথা বলবো? আমরা তো সুনির্দিষ্ট ভাবে কোনো টাস্ক ফোর্সও নাই যার কাছে যেতে পারছি, কারণ এটা বাংলাদেশ ব্যাংকের কাজ না, এটা এনবিআর এর কাজ না। হ্যাঁ, এখানে মানে there has to be a synchronization, যেটা আমরা দেখছি না, and it stems down from the fact যে bureaucracy এখন is in shambles। এখানে যারা ধরেন অ্যাডিশনাল ধরেন জয়েন্ট সেক্রেটারি ছিল, ওনারা 2 ধাপে অ্যাডিশনাল সেক্রেটারি হয়ে গেছে। এখন ওনাদেরও তো একটা ইয়ে ছিল, মানে একটা ওখানে একটা চেইন অফ কমান্ডের মতন আছে। এখন যে জুনিয়র ছিল ও হয়ে গেছে সিনিয়র। তো এইসব জিনিস কিন্তু যতদিন ধরে ওনারা ঠিক করে না করতে পারবে আমাদের সমস্যা হবে। এন্ড আমরা চাই যে কোঅর্ডিনেশন যাতে ঠিক করে হয়, টাস্ক ফোর্স গুলো গঠন করে, যাতে আমাদের যে সমস্যাগুলো আছে এটা আমরা ঠিক জায়গায় বলতে পারি। শামসুল আহমদ, আমরা চাঁদাবাজির কথা বলছিলেন যে আমরা আসলে যে আকাঙ্ক্ষিত বাংলাদেশ, যে পরিবর্তিত বাংলাদেশের কথা বলছি, সেখানে এই যে নতুন করে চাঁদাবাজি, সেটি নিয়ে আসলে সুনির্দিষ্ট অভিযোগ কি বলবেন যে আসলেই কি এই চাঁদাবাজিটি হচ্ছে, নাকি এটা আসলে ঢালাওভাবে অনেকেই বলছেন, সেই জায়গাটি নিয়ে যদি বলতেন, এবং সেটা নিয়ে আসলে অভিযোগ করলে কোনো প্রতিকার মিলছে কিনা, সেই বিষয়টি নিয়ে একজন যেহেতু ব্যবসায়ী হিসেবে আপনার বলার সুযোগ আছে কিনা? আপনি সংবাদপত্র দেখেন, সংবাদপত্রতে দেখেন যে এখানে চাঁদাবাজি হচ্ছে, মানুষ বাট অ্যারেস্ট হচ্ছে এখন। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জিনিসটা হলো যে এখানে ল অ্যান্ড অর্ডারের যেহেতু প্রেজেন্সটা নেই, ওটার জন্য সমস্যাগুলো হচ্ছে। at the same time এখানে যেমন আপনি আসলে যে আনরেস্ট এটা তো শুরু হয়েছিল কি জন্য? এটা তো ঝুট কেন্দ্রিক, ধরেন গাজীপুর এসব জায়গায় তো শুরু হয়েছিল এগুলো দিয়ে। তো ওটাও তো ইজ আ ফর্ম অফ, মানে আমরা রেন্ট সিকিং বলি, মানে ভদ্রভাবে বললে, তো রেন্ট সিকিং দিয়ে তো শুরু হয়েছিল। তারপরে এটা স্পাইরাল আউট অফ কন্ট্রোল, অন্য জিনিস পরে এখানে চলে এসেছে। তো এই জিনিসটা যদি কন্ট্রোল না করতে পারে তাহলে কিন্তু মানে যেটা আশা করেছিলাম যেভাবে একটা সিস্টেমেটিক ভাবে চলবে, ওটা কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি, কিন্তু ওটা আমরা প্রতিফলন দেখবো না। আবার ওটাও স্টেমস ডাউন ফ্রম দ্য ফ্যাক্ট যে বিউরোক্রেসি ইজ ফাংশনিং ওয়েল। পুলিশের আগের যে স্ট্রেংথ ছিল, ল অ্যান্ড অর্ডার যেভাবে মানে যাওয়ার কথা আমাদেরকে, ওইভাবে কিন্তু আমরা ওইটার দেখছি না, প্রতিফলন দেখছি না। যে বিনিয়োগের পরিবেশের দিকে ফিরে আসি, যে আমরা যে অভ্যন্তরীণ বিনিয়োগ বলি, বহির্বিশ্বের বিনিয়োগ বলি, যেটি নিয়ে গতকাল আসলে বারবারই গতকালকের আলোচনায় কিন্তু এই বিষয়গুলো উঠে এসছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবাই আসলে বলেছেন
মোটা দাগে এখন আসলে আমরা বিনিয়োগকে গতিশীল করা, অর্থনীতিকে গতিশীল করবার ক্ষেত্রে আমরা অনেক বেশি ধীর হয়ে পড়েছে কিনা, এবং সেই জায়গাটি নিয়েই আসলে ব্যবসায়ীদের মধ্যে সবথেকে বড় উদ্বেগ কিনা। বিশেষ করে জ্বালানি সংকট একটা বড় বাধা হয়ে আছে আমরা টেক্সটাইল মিলগুলোর জন্য। ঠিক, বিনিয়োগের যেমন আজকে ধরেন আমি বাংলাদেশ থাই চেম্বারের সভাপতি হিসেবেও কাজ করি। তো আজকে যেমন বিডার থেকে আমাদেরকে বলা হয়েছে যে নতুন যিনি এসেছে ইনচার্জ অফ বিডা, উনি আমাদের সাথে বসতে চান। তো ইট ইজ এ পজিটিভ স্টেপ। একটু সময় লাগবে কিন্তু হচ্ছে। কিন্তু এখন জিনিসটা হলো যে আমি বসলাম, সবকিছু বললাম, কিন্তু ল অ্যান্ড অর্ডারের যে অবস্থা, এই পরিস্থিতিতে যে ইনভেস্টমেন্ট হওয়ার কথা ছিল আমাদের এখানে, যেগুলো প্রতিশ্রুতি ছিল, ধরেন যেগুলো এমইও হয়েছে, এগুলো কিন্তু সবকিছু ইন হোল্ড। ওনারা সবাই এখন ওয়েট এন্ড সি একটা পলিসি করছে। তো সরকার আবার যে জিনিসটা বলতে লাগবে যে ল অ্যান্ড অর্ডার যদি ঠিক করে না এনশিওর করতে পারে এবং এনার্জি সিকিউরিটি, এই গ্যাস, ইলেকট্রিসিটি, এটার নিরবিচ্ছিন্ন সরবরাহ যদি না করতে পারে, ওইটার উত্তরের পরে কিন্তু ধর ইনভেস্টমেন্টের কথাটা এখন আসবে। ওটা যদি প্রতিফলন না দেখি আমরা, তাহলে কিন্তু আমরা কথা বলবো, আমরা সেমিনার করব, অনেক কিছুই করব, কিন্তু এটার মানে আমরা কোনো রিফ্লেকশন দেখবো না। সো আমরা আশা করব যে নতুন যিনি এসেছে উনি ভালো একটা উদ্যোগ নিয়েছে, যে পাইলটরি চেম্বারদের সাথে বসছে। আর বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হ্যাজ টু বি রেইনড ইন। অলসো ইন্টারেস্ট রেট, আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের যে ইন্টারেস্ট রেট এখন হয়ে গেছে, প্রজেক্ট ফাইন্যান্সিং এর যে ইন্টারেস্ট রেট হয়ে গেছে, এগুলো যদি ঠিক করে না মানে একটা সহনীয় পর্যায়ে আসে, এখানে ইনভেস্টমেন্ট হবে না। একটা জিনিস কি, আমরা এফডিআই এর দিকে সবসময় দেখি কি জন্য, ভ্যালু এডিশনের জন্য। গ্লোবাল সাপ্লাই চেইনে আমরা ধরেন যেভাবে ইয়ে করতে পারছি, ধরেন মানে যে ভ্যালু এডিশনটা করছি, আমরা এফডিআই তে গেলে এখানে ট্রান্সফার অফ টেকনোলজি, ট্রান্সফার অফ নলেজ, তখন হায়ার ভ্যালু আইটেমস কিন্তু আমরা গ্লোবাল সাপ্লাই চেইনে ইন্টিগ্রেশন পাবো। কিন্তু বাংলাদেশের যে আজকে পর্যন্ত যা দেখছি আমরা, যে অগ্রগতি, আমাদের যে যাত্রা যেটা হচ্ছে, এটা কিন্তু লোকাল এন্টারপ্রেনিউররা করেছে। অলমোস্ট 90% অফ দ্য ইনভেস্টমেন্ট যেটা বাংলাদেশে হয়েছে আজকে পর্যন্ত, এটা কিন্তু লোকাল এন্টারপ্রেনিউরস হয়েছে। সো আপনি খালি ফরেন ইনভেস্টমেন্টের দিকে তাকালেও হবে না, লোকাল ইনভেস্টার্স হ্যাজ বি টেকেন কেয়ার অফ ফার্স্ট, পরে আপনার ফরেন ইনভেস্টর আসবে। আরেকটা জিনিস হলো যে আমরা দেখেন এফডিআই এর কথা বলি, ফরেন ইনভেস্টমেন্টের কথা বলি, যারা এখানে অলরেডি ইনভেস্ট করেছে ফরেন ইনভেস্টমেন্টের হিসাবে, ওনাদের কোনো ফিডব্যাক কি আমরা দিচ্ছি? আমরা গত 10 বছর ধরে এগুলো বলে আসছি, কিন্তু আনফরচুনেটলি আমরা এগুলো দেখি না। যারা অলরেডি এখানে সে ইনভেস্টমেন্ট করেছে, ওনারা কি অবস্থায় আছে, ওনারা কি সমস্যায় আছে, এটাও কিন্তু স্টাডি করতে লাগবে। করে ওনাদের ফিডব্যাক নিয়ে তারপর কিন্তু ধরেন একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট, মানে একটা কম্প্রিহেনসিভ কিভাবে আগাতে লাগবে এইসব দিকে আমাদের চিন্তা করতে লাগবে। জি, শামস মাহমুদ, আমরা ব্যবসায়ীদের আস্থা ফেরানোর যে জায়গাটি, যেটি নিয়ে আসলে গতকালকের আলোচনার সবচেয়ে বড় বিষয়বস্তু ছিল ব্যবসায়ীদের আস্থা ফেরানো, এই মুহূর্তে আসলে সেই আস্থাটাই পারে দেশি বিনিয়োগ বা বিদেশি বিনিয়োগকে গতিশীল করতে। আমরা জানি এই ব্যবসায়ীদের আস্থা ফেরানোর ক্ষেত্রে যদি একেবারে সুনির্দিষ্ট করে বলেন, কোন বিষয়গুলোতে আসলে সরকারের কাজ করা অনেক বেশি জরুরি এবং অনেক বেশি অ্যাগ্রেসিভলি কাজ করা উচিত? শুরুতে যেটা বলছিলাম, এক নম্বর হলো বিউরোক্রেসি ঠিক করতে লাগবে আমাদের, এখানে একটা ডিসিপ্লিন আসতে লাগবে সবকিছুতে, যে বিউরোক্রেসি নাই, সবকিছুতে একটা ডিসিপ্লিন আসতে লাগবে। আমার চাইলে এখন আন্দোলন করব, ভাঙচুর করব, এগুলো করা যাবে না, এক নম্বর। 2 নম্বর হলো যে যেটা আপনি বললেন যে আনইন্টারপ্টেড এনার্জি সাপ্লাই, এটা এনশিওর করতে লাগবে। তারপরে আমার যে ইন্টারেস্ট রেট, এটা আমরা বুঝি যে ইনফ্লেশনের জন্য কন্ট্রোল করার জন্য ধর ইন্টারেস্টটা বাড়ানো হচ্ছে, কিন্তু প্রজেক্ট ফাইন্যান্সিং, নতুন উদ্যোক্তা তৈরি করার জন্য যে ফাইন্যান্সিং যে মেকানিজম গুলো আছে, এটা একটা লং টার্ম, দীর্ঘমেয়াদী একটা সময় দিয়ে একটা প্রোগ্রাম করা উচিত আমাদের। আর আমি বিশেষ করে মনে করি যে ডক্টর ইউনূসের যে গ্লোবাল অ্যাকসেপ্টেন্স, ওনার একটা যে গ্লোবাল ইমেজ আছে, এটাকে আমাদের সবার উচিত কাজে লাগানো, যে দিস ইজ দ্য টাইম টু ইনভেস্ট ইন বাংলাদেশ। অ্যান্ড আমরা সবাই যদি একত্র হতে পারি, আমার মনে হয় যে এটা একটা সুফল সামনে আনবে। কিন্তু ওটার আগে আমার ল অ্যান্ড অর্ডার ইজ দ্য কি। সবচাইতে মানে বার্নিং ইস্যু এখন হলো ল অ্যান্ড অর্ডারটা আনা এবং ডিসিপ্লিন আনা সব সেক্টরে। জি, নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই ভাববেন অন্তর্বর্তীকালীন সরকার। আমরা একটু যদি পোশাক খাতে শৃঙ্খলার কথায় আসি, আপনার নিজেও একজন রপ্তানিকারক, পোশাক খাতে কি
একটু কি স্থিতিশীলতা ফিরেছে কিনা, শৃঙ্খলা ফিরছে কিনা, কারখানাগুলোর সার্বিক অবস্থা, রপ্তানির অর্ডার? অর্ডার আমাদের কমবে, এটা ডিসেম্বরে আনফরচুনেটলি। এটা এখন যেটা বলছি এটা 3 মাস পর আমরা এফেক্টটা বুঝবো। আপনি যেমন এখানে একটা জিনিস আছে কি, যখন রিপোর্টিং হয় এগুলো নিয়ে, এখানে কিছু ভুল রিপোর্টিং হয়। ফর এক্সাম্পল, আজকে সংবাদপত্র দেখলাম যে নিউজ করা হয়েছে সেপ্টেম্বরে, গত বছরের সেপ্টেম্বরের তুলনায় মানে পজিটিভ আরো বেশি গ্রোথ হয়েছে। এখন জিনিস হলো যে আমার অগস্ট মাসে যে শিপমেন্ট গুলো যায়নি, জুলাইতে অনেক শিপমেন্ট ডিলে ছিল, ওগুলা একবারে এখন সেপ্টেম্বরে যাচ্ছে। তো আমার তো গ্রোথ ওখানে দেখাবে, ওই গ্রোথ মানে গ্রোথ না। সো এই জিনিসগুলো কিন্তু আমরা যখন পলিসি করি, তারপর যখন আমরা রিপোর্টিং করি, এগুলো কিন্তু আমরা ঠিক করে অ্যানালাইসিস করি না। যেটা হয়েছে যে এখন যেমন এয়ার ফ্রেট করতে লাগবে প্রচুর সংখ্যক অর্ডার, এবং যে প্রতিষ্ঠানগুলো এয়ার ফ্রেটটা করবে ওনারা কিন্তু ফাইন্যান্সিয়ালি একটা ধাক্কা পাবে। ওই ধাক্কা থেকে উঠে আসতে, কারণ সামনে যদি আবার অর্ডারও কমে যায়, ইট উইল নট বি দ্যাট ইজি। ল অ্যান্ড অর্ডার আমরা দেখছি যে ওখানে কিছুটা হলো সহনীয় পর্যায়ে এসেছে, কিন্তু এখনো কিন্তু আমরা বিশৃঙ্খলা ব্যাপকভাবে না, কিন্তু দেখছি স্প্যারোডিক ভাবে আমরা দেখছি যে হচ্ছে। এন্ড এইটার ব্যাপারেও কিন্তু আমরা সরকারকে ধরেন 1 মাস আগে বলেছিলাম যে একটা স্যালারি বেল আউটের মতো দিতে লাগবে, কারণ অগস্ট মাস সেপ্টেম্বর মাসে কিন্তু আমরা ঠিক করে এক্সপোর্ট করতে পারিনি। তো আমার যে রোল ওভার যেটা হবে ওইটা কিন্তু ওই মানে ধরেন বেচে টাকাটা পাবো, তারপর স্যালারি পে করবো, ওটা কিন্তু করতে পারিনি। আর এখানে এক একটা ফ্যাক্টরির স্যালারি কিন্তু আছে 3 কোটি টাকা থেকে শুরু করে অলমোস্ট 80 কোটি টাকা পর্যন্ত স্যালারি দেয় গার্মেন্টস গুলো। তো আমার তো এক্সপোর্ট যদি না হয়, আমি 80 কোটি টাকা কোথেকে দেবো যে গার্মেন্টসটা বসেছিল? তো এগুলো কিন্তু যদি আমরা ইমিডিয়েটলি কোনো ইয়েতে না যাই, কোনো প্ল্যানে না যায়, এটা কিন্তু সামনে ধর আজকে বন্ধ হয়েছে, সামনে কিন্তু এই ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত ফ্যাক্টরি গুলো স্যালারি পেমেন্ট করতে পারবে না, তখন কিন্তু এই আন্দোলনটা বিশৃঙ্খলা আবার আমরা দেখবো যে আসছে। জি, শামস মাহমুদ, আমরা বিষয়গুলো আপনি যে সুনির্দিষ্ট করে বলেছেন, আমরা যেটা নিয়ে একটু বলতে চাই যে এই মুহূর্তে আমরা দেখছি যে পলিসি রেটের যে অবস্থা, শুরুতে আপনি বলছিলেন যে ব্যবসার পরিচালন খরচ, সেখানে আমরা দেখছি যে ইনফ্লেশন কন্ট্রোল করা যেমন জরুরি, সেদিক দিয়ে আবার পলিসি রেট এদিকে বাড়ছে। সব মিলিয়ে এটি একটি, এই পরিস্থিতিতে আসলে ব্যবসায়ীদের জন্য সংকটগুলো নিয়ে যদি বলতেন। এটা তো ডেফিনেটলি, এখানে ধরেন আমরা যারা ধরেন লার্জ ইন্ডাস্ট্রিতে পড়ি, আমাদের যে 2030 সালের পরে ইউরোপিয়ান ইউনিয়নে এক্সপোর্টের যদি আমরা ঠিক করে রাখতে চাই, যে ইনভেস্টমেন্টটা করতে লাগবে, এই প্রেজেন্ট ইন্টারেস্ট রেটে ইনভেস্টমেন্ট আমরা করতে পারবো না। সো এখানে কিছু কোয়েশ্চেন মার্ক চলে আসে যে তাহলে ফিউচারটা কি, আমরা কি ইনভেস্টমেন্ট করবো, মানে আজকে ইনভেস্টমেন্ট করবো? তো এই জিনিসগুলো নিডস টু বি অ্যাড্রেসড। এন্ড দ্য সেম টাইম এসএমই সেক্টর এর কথা এখানে বলতেই লাগবে। এসএমই সেক্টরে অলমোস্ট 60% যে এমপ্লয়মেন্ট বাংলাদেশে জেনারেট করি আমরা, এসএমই থেকে আসে, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ থেকে মেইনলি আসে। তো ওনাদের যে কস্ট অফ বরোইং, এটাও এই পর্যায়ে কিন্তু ওনারা বড় করে ধরেন কিছু যদি সার্ভিসেস ব্যাচে অথবা প্রোডাক্ট ব্যাচে, এটা কিন্তু অটোমেটিক্যালি ইনফ্লেশনের দিকে হিট করবে। কারণ ইন্টারেস্ট রেট যখন হাই থাকে, আমি এক্সপোর্ট করলে অ্যানাদার থিং, কিন্তু আমার তো এখানে অভ্যন্তরীণ অর্থনীতি যখন বেচবো, জিনিসের দাম তো বেশি থাকবে, ওটা রিফ্লেকশন এখানে আসবে। তো এই জিনিসগুলো করতে লাগবে। আমার এমপ্লয়মেন্ট জেনারেশন মানে বড় যে চ্যালেঞ্জ আমাদের জন্য, মানে লং টার্ম, মিডিয়াম টার্ম অথবা লং টার্ম যদি বলি, এমপ্লয়মেন্ট জেনারেশন কারা করবে? এসএমইরাই করবে, অ্যান্ড লার্জ ইন্ডাস্ট্রিও করবে। তো ওই আমি যদি এখন এই ইন্টারেস্ট রেটে সুদের হারে আমার নিতে লাগে, আমি কোত্থেকে ইনভেস্টমেন্টটা করবো, আমি রিকুপ কিভাবে করবো? তো এই কোয়েশ্চেন গুলো আর প্রেসিং ইস্যুস ফর দ্য গভর্নমেন্ট। কিন্তু এটাও কিন্তু আমরা বুঝি যে ব্যাংকিং খাত যেভাবে ধ্বংস করা হয়েছে বিগত বছরগুলোতে, এটা কিন্তু আহসান মনসুর সাহেব এসে ধরেন যেভাবে একটা স্টেবিলাইজিং এফেক্ট কিন্তু নিয়ে এসেছে, ওনাকে সাধুবাদ জানাই, সরকারকে সাধুবাদ জানাই যে ওনারা কিন্তু স্টেবিলাইজ করেছে। এখন যেহেতু আগে ধ্বংস হয়েছে, এখান থেকে বের হয়ে আসতে একটা টাইম পিরিয়ড লাগবে। এখানে সবাই কিন্তু একটা ধরেন মানে একটা পিরিয়ডের মধ্যে দিয়ে যাবো, যেখানে বাস্তবতা হবে এটাই যে হায়ার ইন্টারেস্ট উইল বি দেয়ার ফর সার্টেন পিরিয়ড অফ টাইম। যতদিন ধরে আমার রিজার্ভ বিল্ড আপ না হবে,
এবং স্টেবিলাইজ হবে ইকোনমি। অ্যান্ড গুড নিউজ হলো যে আমাদের জন্য ভালো যে মানে সংবাদটা ওটা হলো যে রেমিটেন্সের প্রবাহ কিন্তু এখন ফর্মাল চ্যানেল দিয়ে বাড়ছে। এটা একটা ভালো একটা লক্ষণ, কারণ এটার আরেকটা আর রিজার্ভে যাচ্ছে টাকাগুলো। কারণ আগে দেখতাম যে ধরেন রেমিটেন্স বাড়ছে কিন্তু আবার বাংলাদেশ থেকে হুন্ডি হয়ে ওই ডলার যেটা এখানে আসার কথা ছিল ওটা না এসে অন্য দেশে চলে যেত। তো এখন যেহেতু এটা হচ্ছে রিজার্ভ ইজ বিল্ডিং আপ, সো ইট ইজ এ স্লো প্রসেস বাট এটা ইটস এফেক্টিভ প্রসেস। এখন এই মানে এই মেরামতকালীন সময়টা আমাদের কিছুটা ধরেন হলেও কষ্ট হবে, কিন্তু উইথ দ্য রাইট পলিসিস আন্ডারটেকেন বাই বাংলাদেশ ব্যাংক আমরা আশাবাদী যে এটা দ্রুত সময়ের মধ্যে ধরেন একটা সহনীয় পর্যায়ে চলে আসবে। জি শামসুল মাহমুদ, আমরাও আশা করি, কারণ আর্থিক খাতে আমরা জানি যারা নেতৃত্ব দিচ্ছেন বিশেষ করে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক, সেখানে কিন্তু অনেকেই আশাবাদী যে একটা বড় ইতিবাচক পরিবর্তন হবে এবং ফিনান্সিয়াল সেক্টরে আমরা রিফর্ম উদ্যোগগুলো যেটি দেখছি সেখানে বেশ জোরালো রিফর্ম উদ্যোগ নেওয়া হয়েছে, তার সুফল নিশ্চয়ই মিলবে। সেক্ষেত্রে সবার সহযোগিতা এবং ধৈর্যের কথাও তারা আসলে আশা করছেন ব্যবসায়ীদের দিক থেকে। শামসুল মাহমুদ, আজকের এই আলোচনায় আপনি সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আশা করব যে ব্যবসার যে গতি, ব্যবসার যে স্বাভাবিকতা, অর্থনীতির যে পুনরুদ্ধার কার্যক্রম সেটি নিশ্চয়ই স্বল্প সময়ের মধ্যে ফিরে আসবে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা যেটি গভর্নর বলেছেন যে মার্চ এপ্রিল নাগাদ আমাদের অনেকটাই কমে আসবে, সেই আশাবাদ জানাই এবং পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাকে আবারও পাশে পাবো সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি। আবারও ধন্যবাদ শামসুল মাহমুদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শামস মাহমুদ, ঢাকা চেম্বারের সাবেক সভাপতি, কথা বলছিলেন সমসাময়িক অর্থনীতির চ্যালেঞ্জ নিয়ে। বিজনেস আওয়ার্ডের সময় হলে একটা বিরতি নেবার, শেয়ার বাজার আপডেট এবং ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে ফিরবো, আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ার্ডের সাথে আছি বাবু কামরুজ্জামান। এবার জানাবো শেয়ার বাজারের খবর। দর্শক, শেয়ার বাজারের খবর জানাবো, তার আগে শুরুতেই দেখে নেব মুদ্রা বাজার পরিস্থিতি। মুদ্রা বাজার পরিস্থিতি দেখে এরপর আমরা শেয়ার বাজার জানাবো আপনাদেরকে। আজকে প্রধান মুদ্রার বিনিময় মূল্য সোনালী ব্যাংকের সূত্র ধরে আপনাদেরকে যদি বলি যে সবথেকে প্রভাবশালী মুদ্রা শুরুতেই মার্কিন ডলার। আমরা জানি যে আনুষ্ঠানিক রেটে অনেক দিন ধরে কেনাকাটা হচ্ছে। আমরা দেখে নেব যে প্রধান মুদ্রার আজকের দিনের বিনিময় মূল্য। মার্কিন ডলার 119 টাকায় কেনা হচ্ছে, 120 টাকায় বিক্রি করা হচ্ছে। ইউরো 127 টাকায় কেনা হচ্ছে, 132 টাকায় বিক্রি হচ্ছে। পাউন্ড রয়েছে 148 টাকায় ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য 154 টাকা। এছাড়াও সৌদি রিয়াল রয়েছে 31 টাকা ক্রয় মূল্য, 32 টাকা 10 পয়সা বিক্রি মূল্য। চীনা ইউয়ান 15 টাকা ক্রয় মূল্য, 17 টাকা বিক্রি মূল্য। ভারতীয় রুপি 1 টাকা 35 পয়সা ক্রয় মূল্য এবং বিক্রি মূল্য 1 টাকা 45 পয়সা। মুদ্রার পরে আমরা স্বর্ণের বাজার দেখি। স্বর্ণের দাম আমরা জানি যে রেকর্ড পরিমাণ বেড়েছে। 22 ক্যারেটের সবথেকে ভালো মানের স্বর্ণ 1,37,000 টাকা প্রতি ভরি এবং 21 ক্যারেটের যে স্বর্ণ রয়েছে সেটি 1,31,000 টাকা ভরি। আর 18 ক্যারেটের স্বর্ণ রয়েছে 1,12,000 টাকা ভরি এবং সনাতন স্বর্ণের দাম পড়বে 92,000 টাকা ভরি। এক ভরির সমান 11.664 গ্রাম হিসেবে দাম দেখানো আছে এবং গ্রাম প্রতি দর কিন্তু পাশে দেখানো আছে। 22 ক্যারেটের 1 গ্রাম স্বর্ণের দর এখন কিন্তু 11,784 টাকা। এই ছিল প্রধান স্বর্ণের দাম। এবার রূপার বাজার আমরা দেখে নিই। রূপার দাম অপরিবর্তিত রয়েছে অনেকদিন ধরে। 22 ক্যারেটের সবথেকে ভালো মানের রূপার দাম 2,098 টাকা, আগের দামেই কেনা বেচা হচ্ছে। 21 ক্যারেটের রূপা 2,005 টাকা। 18 ক্যারেটের যে রূপা রয়েছে সেটি 1,714 টাকা এবং সনাতন যে স্বর্ণ রয়েছে সেটি 1,282 টাকা প্রতি ভরি। এবার আমরা শেয়ার বাজার দেখে নেব। শেয়ার বাজার প্রধান আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসসিএক্স। আমরা যদি দেখি যে সবগুলো সূচকের কিন্তু আজকে আসলে পতন হয়েছে এবং পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। আমরা দেখছিলাম যে পতনের বৃত্তে আসলে ঘুরপাক খাচ্ছে গত বেশ কয়েকদিন ধরে পুঁজিবাজার। ডিএসএর প্রধান সূচক ডিএসসিএক্স ইন্ডেক্স আজকে 54 পয়েন্ট কমেছে, 54 পয়েন্ট কমে অবস্থান করছে 5,407 পয়েন্টে এবং সরিয়া সূচক যেটি সেটি 22 পয়েন্ট কমে অবস্থান করছে 1,199 পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত DS30 সূচক যেটি সেটিও কিন্তু 16 পয়েন্ট কমেছে, 16 পয়েন্ট কমে অবস্থান করছে 1,973 পয়েন্টে। হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে আজকে 222টির দাম বেড়েছে
121টির দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 47টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের। অন্যদিকে লেনদেনে কিন্তু আজকে আমরা একেবারেই খরা দেখতে পাচ্ছি, অর্থাৎ বিক্রির কোনো চাপ নেই বললেই চলে। মাত্র 250 কোটি টাকার কিছু বেশি লেনদেন এখন পর্যন্ত, বেলা 1:30 নাগাদ লেনদেন হয়েছে। 253 কোটি টাকার কিছু বেশি লেনদেন এখন পর্যন্ত হয়েছে। সব মিলে আসলে বিনিয়োগকারীরা কিন্তু এক ধরনের অনাস্থার মধ্য দিয়েই রয়েছেন, যে কারণে বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো রকম স্বাভাবিক ছন্দ নেই। দর্শক, এ ছিল আমাদের কাছে শেয়ার বাজার, মুদ্রা বাজারের আপডেট, সবশেষ দরদাম। বিজনেস আওয়ারের সময় হলো আরও একটা বিরতি নিবার। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে, আশা করি সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত বিজনেস আওয়ারে, সাথে আছি বাবু কামরুজ্জামান। এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। বন্যায় শেরপুরের নালিতাবাড়ি ও ঝিনাইগাতিতে আমনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে 2000-এর বেশি পুকুর ও খামারের মাছ। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে, পানি কমে যাওয়ার পর জানা যাবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ। জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। কদিন পরেই ঘরে তোলা শুরু হতো শেরপুরের আমন ধান, কিন্তু টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সেই স্বপ্ন ফিকে হয়ে গেছে ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার কৃষকদের। 1.5 কোটি জমি আমন ধান নিয়েছিলাম, খাওয়া দেওয়া সব শেষ, তলা একেবারে। ফসল আবাদ ফসলটাই কিছু ভাই একবার ডুবে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এলাকার পুকুরে মাছ ছিল, আমরা ধান আবাদ ছিল, ধান তলিয়ে গেছে। পানিতে তলিয়ে গেছে জেলার অন্তত 36,000 হেক্টর জমির ধান। এছাড়া 1000 হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছের ঘের তলিয়ে গেছে 2000-এরও বেশি। এতে মাথায় হাত পড়েছে আমন ও মৎস্য চাষিদের। সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা। ধান থোর গড় করা বর্তমানে এখন পুরোপুরি ক্ষতি, ওটার ধান বাড়িতে আসবো না। পাহাড়ের ঢলে ক্ষতিগ্রস্ত, আমার অনেক পুকুরে মাছ চাষ করা মাছ ভেসে গেছে। কৃষি বিভাগ বলছে, পানি কমে যাওয়ার পর জানা যাবে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ। প্রায় 18,000 হেক্টরের মতো জমি বন্যা আক্রান্ত হয়েছে। কত দ্রুত আমাদের এই পানি নেমে যাবে এবং সেটি পরে আমরা আসলে মূলত অ্যাসেসমেন্ট করতে পারবো যে আমাদের ক্ষয়ক্ষতি কি হয়েছে। কৃষককে আমরা আমাদের ক্ষতিপূরণ দিব। আমরা যদি ঘর বাড়ির টাকায় আমরা টিন দিব, মজুদ আছে, পজিশন দেবো কালকেই। আর ফসলাদের জন্য যেসব দেওয়া লাগে সরকার সবই দিবে, চিন্তা কারণে। আজকে আমাদের কমিশন স্যার আসছিলেন, বলে গেছেন আমরা তাদের আবাদ করে চাষবাস করতে যা লাগে সব রকম সহায়তা দিব আমরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বর্ষা মৌসুমেও ঠাকুরগাঁয়ে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আমন ধান চাষাবাদে বিপাকে পড়েছেন কৃষকরা। সেচ পাম্প লাগিয়ে চাষাবাদ করতে হচ্ছে তাদের। এতে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় লোকসানের মুখে কৃষক। উৎপাদন বাড়িয়ে লোকসান কমানোর চেষ্টা করছে কৃষি বিভাগ। ঠাকুরগাঁ থেকে আব্দুল লতিফ লিটুর তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। ঠাকুরগাঁও জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজ আমনের ক্ষেত, কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় পর্যাপ্ত বৃষ্টি নেই সেখানে। ফলে খরার কারণে জমি ফেটে চৌচির অবস্থা। জমিতে পানি না থাকায় অতিরিক্ত আগাছা জন্মেছে, দেখা দিয়েছে গোড়া পচা সহ বিভিন্ন রোগবালাই। আর সেই ক্ষেত পরিচর্যা নিয়ে ব্যস্ত কৃষক। সেচ পাম্প লাগিয়ে জমিতে পানি দিচ্ছেন তারা। ডিপ টিউবওয়েল সেচ ব্যবস্থা যদি বৃদ্ধি করতো আরো, তাহলে আমাদের কৃষকের জন্য ভালো হতো। পানি সেচ দিয়ে আমরা তো হয়তো ক্ষেতটা সুন্দর করতে পারবো না। বৃষ্টি না হওয়াতে ধানের থপায় না, আগাছা ধরে যায়, গোড়া পচা ধরে যায়। 1 বিঘা জমিতে আমন ধান আবাদে সেচ, আগাছা পরিষ্কার, সার ও কীটনাশক খরচ মিলে বেড়েছে 8 থেকে 10,000 টাকা। উৎপাদন খরচ বেড়ে হিমশিম খেলেও ভালো ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। আমাদের 50,000 বিঘা আগের খরচ প্রায় 15-16,000 টাকা, এবার বেশি পড়ে যাবে, প্রায় 18-20,000 টাকা পড়ে যাবে। বিঘা প্রতি সর্বনিম্ন 5-6,000 টাকা বেশি লাগতেছে। যেগুলা ধান হবে ওইলা মনে হচ্ছে খরচ লাইনে হবে, আরো লস হবে। আবহাওয়া অনুকূলে না থাকায় আমন আবাদে খরচ বাড়লেও কৃষকদের লাভবান করতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবছর আমনের যে অবস্থা মাঠের, সেটি অত্যন্ত ভালো। এখানে সার প্রাপ্তিতে কোনো সমস্যা নেই। কৃষকরা স্বাচ্ছন্দ্যে তাদের যে পরিচর্যা সেটি করতে পারছেন এবং আমরাও সার্বক্ষণিক পাশে থেকে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। ঠাকুরগাঁও জেলায় এবছর আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 1,37,260 হেক্টর, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,80,000 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবারে বিশ্ব বাণিজ্যের খবর।
টেসলার বিক্রিতে পড়েছে কম সুদহার, সহজ চুক্তি, মূল্যহ্রাস ও বিনামূল্যে চার্জিং পরিষেবা দেওয়ার প্রভাব। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে এই বিদ্যুৎ চালিত গাড়ি নির্মাতার বৈশ্বিক সরবরাহ বেড়েছে। এ নিয়ে গেল 3 প্রান্তিকের মধ্যে প্রথমবারের মতো ইলন মাস্কের কোম্পানিটি বিক্রি প্রবৃদ্ধি দেখল। সেপ্টেম্বর শেষ হওয়া প্রান্তিকে টেসলা ক্রেতাদের সরবরাহ করেছে 4,62,890 ইউনিট গাড়ি। গ্রাহক এ সময় ঋণ বাবদ 1.99% সুদহার ও মডেল 3-র ক্ষেত্রে মাসিক $299 কিস্তির সুবিধা পেয়েছেন। গেল বছরের একই সময় 4,35,059টি গাড়ি সরবরাহ করেছিল টেসলা। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের এখনকার আয়োজন। ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় বিজনেস আওয়ারে। এছাড়াও রাত 9টার সংবাদে বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।